বসার ঘরে সোফা দখল করে আছে জুনি এবং রুশপির বাবা মা। জুনির বাবা ইঞ্জিনিয়ার জুনায়েদ আহমেদ এবং রুশপির বাবা ডক্টর হাসান। তারা এসেছে মির্জা বাড়ির লোকেদের রাজি করাতে। মুখোমুখি সোফায় বসে আছে শামিনিয়াসা মির্জা এবং ইসমাম মির্জা। আলো আর পরি মেহমানদের জন্য কিছু নাস্তা তৈরি করতে গিয়েছে। ওনারা এই প্রথম এসেছে এ বাড়িতে। তো ভাই, টেনশনের কিছু নেই বুঝলেন। জুনির মাও সাথে যাবে। বছরখানেক হলো বাপের দেশে ঘুরতে যায় না। ও বাচ্চাদেরও গাইড করবে। আপনাদের টেনশনের প্রয়োজন নেই। আরে এখনই তো এক্সপ্লোর করার সময়। ওরা এখন ঘুরবে না তো কখন ঘুরবে? শামিন আর ইসমাম একে অপরের দিকে তাকায়। এরপর দু শুকনো মুখে মাথা নিচু করে বসে থাকা ইনায়ার দিকে তাকায়। মির্জা বাড়ির সবাইকে দোনামোনা করতে দেখে জুনির বাবা জুনায়েদ বলে, আপনারা না চাইলে তো আর জোর করতে পারবো না। তবে ইনায়া মামুনি 5 বান্ধবী খুব খারাপ কাটবে এই ট্যুরটা। আলো আর পরি চা নিয়ে এসে সবাইকে দেয়। শামিন আর ইসমাম শুনতে থাকে। জুনায়েদের স্ত্রী মৈথি একজন নেপালি। তাদের ভালোবাসার বিয়ে। চা খেতে খেতে সবার সাথে আরও বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে তারা চলে যায়। চলে যাওয়ার আগে ইসমামকে আরও একবার অনুরোধ করে যায়। জুনিয়ার রূপসীর বাবা মেহমান বাড়ি থেকে বেরোতে সবাই বাড়ির সব বড়রা ইনায়ার দিকে তাকায়। ইনায়া মাথা তুলেই প্রত্যেকের শুকনো গলায় বলে, আমার যাওয়ার ইচ্ছে নেই। আর মাম্মা এবং মেজো মা, আমার রিকোয়েস্টিং ইউ অল, এভাবে বিশ্রী ঝগড়া করো না। আমার কোনো ইস্যু নিয়ে আমি যেতে চাই না কোথায়ও। কথাগুলো শেষ করে ইনায়া ওপরে চলে যায় ধীর পায়ে। বাড়ির সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। এসপি মঈন ফরাজি নির্বিকার চিত্রে তার সামনে সমুচা চিবুতে থাকা মতিউর রহমানকে দেখছে। মতিউর রহমান স্বভাবসুলভ একটা হালকা কৌতুক মেরে সবাইকে হাসানোর চেষ্টা করছে। পোস্টিংয়ের পর কিছু ফর্মালিটিস পেপার সংগ্রহের জন্য মঈন ফরাজিকে এখানে আসতে হয়। আইজিপি মতিউর রহমান মঈনকে তার সামনে রাখা সমুচা পিস দেখিয়ে বলে, টেক ইয়াং ম্যান। মঈন ফরাজি সৌজন্য হাসি হেসে বলে, নো স্যার থ্যাংক ইউ। আরে খাও ইয়াং ম্যান। তোমরা আজকালকার ছেলেরা এত স্বাস্থ্য সচেতন, কিন্তু লাভ কি? ওই করে শুধু হাতের মাসল ফুলিয়েছ। আমার এই বয়সে শক্তি ধারের কাছেও নেই তোমার। এই মোটা পেট নিয়ে আরামসে ধরাশায়ী করে ফেলতে পারি। মঈন সিনিয়রের কথা স্মিত হাসে। মতিউর রহমান হা হা করে হাসছে। স্বভাবে তিনি যেমন সুদখোর তেমন হাসি খুশি একজন মানুষ। হাসতে হাসতে হঠাৎ সিরিয়াস হয়ে বলে, শুনলাম কয়দিনই ডিপার্টমেন্ট কাঁপিয়ে ফেলেছ। গোপন সূত্র খবর পেলাম। মঈন ফরাজি মুচকি হেসে বলে, আমি শুধু আমার ডিউটি করছি স্যার। ডিউটি টাইমে বেশি থাকছে অফিসে শুনছি। মঈন গম্ভীর কণ্ঠে বলে, ডিউটি টাইম বলে কথা নেই। কনস্টেবল কিংবা পুলিশ সুপার বলেও কোনো কথা নেই। পুলিশ আইন ও সংবিধান অনুযায়ী ইমার্জেন্সি সার্ভিস হিসাবে যখন যা প্রয়োজন তার ডিউটিতে থাকা বাধ্যতামূলক। এখানে মানবিকতা কিংবা অমানবিকতা বলে কোনো শব্দ নেই। পুলিশের আইন অনুযায়ী পুলিশের সদস্যরা 24 ঘন্টা অন ডিউটিতে থাকবে। আইনে পুলিশ বাহিনী ইমার্জেন্সি সার্ভিস হিসাবে ঘোষণা করা আছে। পেটমোটা আইজিপি মতিউর রহমান আবারও তার স্বভাবসুলভ সেই কুৎসিত হাসি হেসে বলে, অল্প বয়স, বিয়ে করনি, পরিবার নেই, তাই এমন কথা বলছো ইয়াং ম্যান। একবার নিজের জীবনের সাথে কাউকে জড়িয়ে দেখো। এসব ডিউটি কর্তব্য তখন খুব তেতো লাগবে। নিজের অভিজ্ঞতা থেকে বলছি। মঈন হেসে বলে,
দেখা যাক। তা বিয়ে করছো না কেন? এখনও চিন্তা ভাবনা নেই। দেখি সামনে আল্লাহ যখন চাইবে। এইসব তো তারই হাত। হ্যাঁ, ভেবে চিনতে বাছ বিচার করেই করো ইয়াংম্যান। সুদর্শন সুপুরুষ তুমি। আমার ভাইরা ভাই সচিব, জানো তো? তার একটা মেয়ে আছে, ডাক্তারি পড়ছে। চাইলে কথা বলতে পারি। জানিও। মঈন হেয়াবার নাতে উত্তর না দিয়ে শুধু হাসে। পিছে থাকা অবশিষ্ট সমুসাটা চিবোতে চিবোতে মতিউর রহমান বলে, শোনো, একটা উপকারী পরামর্শ দিই তোমাকে। যে এরিয়ায় তোমার পোস্টিং হয়েছে ওটা খুব একটা সুবিধার না। বুঝে শুনে চলবে, কেমন? তোমাকে দেখলেই মনে হয় তুমি আমার মতো ঘুষ ঠুস খেতে পারবে না। তবুও দেশের অবস্থা তো জানো। একটু তাল মিলিয়ে চলবে, বুঝলে? ওই পুকুরে রুই কাতল না, ওই পুকুরে আছে ইল। সাহসী হয়ে ধরতে গেলে বিপদ। মঈন ফিসলে হেসে বলল, আপনার কথা মাথায় রাখবো স্যার। আজ উঠি? হ্যাঁ, যাও। আর যেটা বললাম, বিয়ে করতে চাইলে বলবা, সচিবের মেয়ে এনে দিব। একজন সুযোগ্য পুলিশ কর্মকর্তা তুমি। ভাগ্য সুপ্রসন্ন হলে আমারই চেয়ারে বসবে দ্রুত, না হলে একটু দেরি লাগবে। তবে বসবে তো। যা তার ঘর থেকে মেয়ে আনবে না। আমি কিন্তু ওই স্তর থেকে উঠে এসেছি স্যার। মঈন কথাটা বলে সৌজন্য হেসে আইজিপি মহিউদ্দিন রহমানের সাথে করমর্দন করে তার হেডকোয়ার্টার থেকে বেরিয়ে পড়ে। হেডকোয়ার্টারের গেটের বাইরে দুজন কনস্টেবল পুলিশ জিপ নিয়ে দাঁড়িয়ে ছিল। জিপ ছুটে চলে যাওয়া হাইওয়ে ধরে কনস্টেবল দুজনে আর চোখে তাদের নতুন এসপি স্যারকে দেখছে। জানালা দিয়ে বাইরের দিকে দৃষ্টি মেলে তাকিয়ে আছে ৩১ বছর বয়সী মেধাবী আত্মপ্রত্যয়ী দাজ্রেল ওসি মঈনুদ্দিন ফরাজি। কানে বাজছে আইজিপি স্যারের বলা কথাটা। পরিবার নেই তাই এমন কথা বলছো ইয়াংম্যান? পরিবার? এই পরিবার কেমন হয়? মঈন ফরাজি জানে না। এই পরিবার কখনো মঈন ফরাজির জীবনে ছিল না। একদিন হবে সম্ভবত। হলে কেমন হবে? আচ্ছা, পরিবার কেমন হয়? একজন সঙ্গী, দুটো বাচ্চা, এলোমেলো ঘর, গুছিয়ে দেওয়ার জন্য নরম দুটো হাত। মঈনের কখনো পরিবার হলেও কেমন হবে? মঈন ভাবতে ভাবতে হাসে। হয়তো খুব ভালো হবে। তার জীবনে না পাওয়া সব কিছু জমিয়ে সে হয়তো বা চমৎকার একটি পরিবার তৈরি করতে পারবে। একজন সঙ্গী, দু তিনটে বাচ্চা, ভালোবাসা, অনেক অনেক আদর। এমন বুঝি পরিবারের সংজ্ঞা? মঈন ফরাজি ঠিক জানে না। বিকজ মঈন ফরাজি নেভার হ্যাড এ ফ্যামিলি। তবে অবশ্যই হবে। এই জাদ্রেল তেজি গম্ভীর মঈনকে দেখে কেউ ভাবতে পারে না। তবে এই দাজ্রেল অফিসারের ইচ্ছে সে চমৎকার পরিবার গড়বে। চমৎকার। গাড়িতে যেতে যেতে হাইওয়ের পাশে বড় শপিং মলটা চোখ পড়ে মঈনের। কোনো এক কালে এই মলটাতে সে একটা দোকানে কাজ করত। তখন উচ্চ মাধ্যমিকে পড়ে সে। এই শহরে বিভিন্ন স্থানে তার স্মৃতিকে খুঁচিয়ে দেয় কত শত স্মৃতি, পরিশ্রম আর পরিশ্রমের স্মৃতি। কোয়ার্টারের সামনে জিপ পৌঁছাতে জিপের ড্রাইভার বলে, স্যার, কোয়ার্টারে ঢুকবেন? মঈন ফরাজি ঘোর কাটে। ড্রাইভারের দিকে তাকিয়ে বলে, না, থানা রোডের এতিমখানায় চলো। কিছুক্ষণ সময় কাটাবো ওদের সাথে। পঙ্কজ সরণ লেক থেকে স্টেডিয়াম এরিয়া। এই জায়গাটা মঈনুরের পরিচিত। স্টেডিয়ামের পাশে ভাটারিয়া পুনর্বাসন কেন্দ্র একটা ঘিঞ্জি বাড়িতে এক দরিদ্র মুয়াজ্জিনের ওরসে জন্ম নিয়েছিল এ থানার নতুন জাদ্রেল স্যার মঈনুল ফরাজি। ২০২০-এ করোনা মহামারী সেই সদ্য জন্ম নেওয়া শিশুটি মা বাবাকে। শিশুটি বয়স তখন ২.৫ মাস। স্থান হলো তার বৃদ্ধ
নানা আর নানির কাছে। নানা নানি শিশুটিকে আশ্রয় দিতে পেরেছিলেন বছর দুয়েক। বার্ধক্যজনিত রোগে দুজনই গত হলো সেই শীর্ণকায় রুগ্ন শিশুটি ঠাঁই মেলা থানা রোডের এতিমখানায়। সকাল 6টা 8 মিনিট। মইনুরের বেলা অবধি ঘুমানোর অভ্যাস নেই। সে বরাবর টাইম টু টাইম প্রকৃতির লোক। তবু পোস্টিংয়ের এই কয়েকদিন বেশ বেলা করে ডিউটি টাইম আগে আগে ওঠা হয়েছে। আজ উঠল ঠিক সময়ে। নেভি ব্লু আর হোয়াইট মিশেলে জগাস এবং নির্মে দেহের সাথে লেপ্টে থাকা কালো টি শার্ট। 10,000 স্টেপ কমপ্লিট হয়েছে মাত্র। মঈন নিজের গন্তব্য পর্যন্ত পৌঁছে কিছুটা ঝুঁকে হাঁটুতে দুহাত রেখে হাঁপাচ্ছে। চওড়া কপালে নীলছে রক দৃশ্যমান। শ্যামলা মুখটা লাল হয়ে উঠছে। আজ 10,000 স্টেপে হাঁপিয়ে উঠেছে। শরীরে আর শক্তি অবশিষ্ট নেই। এখন কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে কোয়ার্টারে ফিরে যাবেন বলে ঠিক করলেন সে। নার্সারি পার্কের লম্বা বেঞ্চটা থেকে তার জ্যাকেটটা তুলে হাতে নিয়ে এদিক ওদিক তাকায়। জায়গাটা এতক্ষণ শুনশান নিস্তব্ধ ছিল। এখন লোকজন আসতে শুরু করেছে। বেশিরভাগই ষাটঊর্ধ্ব জুটি। পায়ে পা মিলিয়ে ছুটছে। উদ্দেশ্য শরীর ঠিক রাখতে হবে তো। বয়সকালে হেলায় হেলায় যে ভুল করেছে, এখন নিয়মিত শরীর চর্চা করে সব পুষিয়ে নিতে হবে। কিছুক্ষণ আশেপাশে অযথা তাকিয়ে থেকে মঈন ফরাজি দেখতে পেল সবাই জুটিতে জুটিতে এসেছে জগিং করতে। থানার জাদ্রেল অফিসার মঈন ফরাজি নিজেও ওপর হাসি পেল। এখানে আর তার থাকা উচিত হবে না। এটা সম্ভবত লাভ বার্ডসের জগিং এরিয়া। এখানে জাদ্রেল ব্যাচেলর অফিসার মঈন ফরাজির কাজ কি? সে জ্যাকেটটা গায়ে পরে নিয়ে লম্বা লম্বা পায়ে মেন রোডে উঠে কোয়ার্টার থেকে 1 কিলোমিটার দূরে অবস্থান করেছে সে। আশেপাশে 2-3টে ডিপার্টমেন্টাল স্টোর, কিন্তু সেগুলো এখনও খোলা হয়নি। তবে অদূরে দুটো টিনসেট টঙের দোকান। মঈনকে দেখে টঙের দোকানি ভীত চোখে তাকায়। গায়ে জ্যাকেটে পুলিশ লেখা। মঈন বৃদ্ধ লোকটি আতঙ্কিত মুখটা দেখে বিব্রত হয়। একটা অস্পষ্ট হাসি দেয় অভয় দেওয়ার প্রচেষ্টায়। গম্ভীর কণ্ঠে খুবই নর্মস্বরে বলে, একটা পানির বোতল দিন চাচা। বৃদ্ধ লোকটি পানির বোতলটা একটা পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে মঈনের দিকে দিয়ে বলে, আর কিছু? মঈন মাথা নেড়ে বোতলটা নিয়ে তা টঙের দোকানের বেঞ্চিতে বসে। বৃদ্ধ পেছন থেকে তার স্ত্রীর মুখ শাড়ির আঁচলে ঢেকে বারবার মঈনকে দেখছে। পুরো বোতল খালি করে মঈন বৃদ্ধকে টাকা এবং একটা স্নিগ্ধ হাসি ফিরিয়ে দিয়ে দোকান থেকে বেরিয়ে আসে। কোয়ার্টারের রাস্তা না নিয়ে উল্টো পথে হাঁটতে থাকে সে। হাতে আরও অনেক সময় বাকি। কোয়ার্টারে এত তাড়াতাড়ি ফিরে কি আর করবে? পরিবার থাকলে একটা তাড়া থাকতো। ব্রেকফাস্ট টেবিলে সবাইকে নিয়ে খেতে বসতে হতো। ওসব তো নেই তার। তার চেয়ে আরও 1000-2 স্টেপ কমপ্লিট করা যাক। 4 লেনের আধুনিক রাস্তা। একপাশে একটা গোলাপি স্কুটি পার্ক করা রাখা। মঈন দেখল সেটিকে। এই মেয়েরাও তাদের সব কিছু গোলাপি চায়। খুব হাস্যকর লাগে এই ব্যাপারটা মঈনের কাছে। মেন রোড থেকে ঢাল বেয়ে নেমে বধ্যভূমি পেরোলে কালী মন্দির রোডের রাস্তা। এখানে মঈন 2 দিন আগে এসেছিল একটা কেজের জন্য। জায়গাটা আপাতত রেস্ট্রিক্টেড, ডু নট এন্টার, ফিতা দিয়ে ঘেরা। সাধারণ মানুষ ঢুকতে পারবে না এখানে। হেঁটে কিছুটা যেতে মঈনের পায়ের গতি স্থির হয়। সরাসরি তাকিয়ে আছে সামনের দিকে। ভুরু কুঁচকে গেল পরপর কপালে রেখা বিলীন হয় তার। সে জ্যাকেট পরে হাত গুটিয়ে তাকিয়ে থাকে নিমিষে। ইনশিরাও জংলা ডোবা থেকে কুকুরের বাচ্চা দুটোকে তুলতে গিয়ে নিজে কাদা পানিতে মাখামাখি হয়ে গিয়েছে, কিন্তু তবুও হাল ছাড়েনি। মানুষগুলোর ওপর ঘৃণা হয় ইনশিহার, যাহার এই অবলা প্রাণীগুলো বস্তাবন্দি করে ফেলে রেখে যায়। ওই মানুষগুলো কেন বোঝে না ওরাও প্রাণী? এরা আশরাফুল মাকলুকাত নয় বলে কি এদের জীবন তুচ্ছ?
দুটো কুকুরছানাকে রেস্কিউ করে ছেড়ে দেয় ইনশিরাহ। হাতের প্যাকেটে একটা রুটি অবশিষ্ট। দুটো কুকুর এই একটা ক্ষুদ্রাকার রুটিতে হবে না। রুটি আজ যা কিনেছিল তা নার্সারি পার্কে কুকুরগুলো দিয়ে এসেছে। 2 মিনিট কিছু একটা ভেবে ইনশিরাহ হাতে ছোট রুটিটা দুভাগ করতে থাকে। সমান ভাগ হয়নি। ইনশিরাহ চমকে উঠে ডান তাকায়। মুনিব শান্ত চোখে তার দিকে তাকিয়ে বলে। ইনশিয়া অবাক চোখে দেখছে তাকে। মইনরা গম্ভীর কণ্ঠে ইনশিয়ার চোখের দিকে তাকিয়ে বলে, তোমার ডান হাতে টুকরোটা বড়। ইনশিয়াও ফ্যাল ফ্যাল করে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে টুকরো দুটি কুকুরছানা দুটোর দিকে ছুঁড়ে মারার আগে বলে, হোয়াট এভার, এটা রেস্ট্রিক্টেড এরিয়া। রাশভারী কণ্ঠে পুনরায় বলে মইন। ইনশিয়ার চোখ বড় বড় করে মইনের দিকে তাকায়। সে তো জানে ঢুকতে চায়নি এখানে, তবুও কুকুরছানা দুটো বাঁচানোর চক্কর ঢুকে পড়েছে। এখন কি হবে? পুলিশের এই কর্মকর্তা নিশ্চয় সেই দিনের মতো অনেক অনেক জ্ঞান দেবে ইনশিয়াকে। মইন ইনশিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসি হেসে কণ্ঠে গাম্ভীর্য নিয়ে বলে, এখানে 2 দিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে। ফিতে দিয়ে পুরো এরিয়া আটকে দেওয়া। 2 ধরনের লোক ব্যতীত কোনো বুদ্ধিমান লোক ঢুকবে না এখানে। 1 যে আহাম্মক আর 2 যে আহাম্মক। ইনশিয়া ঘুরে তাকায় মইনের দিকে। কথা খুঁজে পাচ্ছে না কোনো। মইন ঠোঁট বক্র হাসি রেখা হুট করে বলে ওঠে, অবশ্য আরেক ধরনের লোক ঢুকতে পারে, যারা ক্রিমিনাল। এখানে তাদের অপকর্মর কোনো এভিডেন্স পড়ে আছে কি না এটা দেখতে। ইনশিয়া বেশ কিছুকাল চুপ করে থেকে বলে, এখানে রোজ আসতাম মর্নিং ওয়ার্কে। আমি দেখেছি ফিরে দিয়ে ঢুকতে চাইনি। দূর থেকে বন্দাবস্তি কুকুরছানা দুটোকে দেখে না ঢুকে থাকতে পারিনি। দুঃখিত ফর হোয়াট? এই যে এখানে ঢোকার জন্য। মইন টান টান হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর বলে, এক্সাইটমেন্টে গাড়ি স্পিড বাড়িয়ে বেপরোয়া গাড়ি চালানো অথবা ডু নট অ্যান্ড জোনে ঢুকে পড়া, দুটোই ভীষণ বিপজ্জনক হতে পারে। তুমি জানো এখন তোমাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা যায় সন্দেহভাজন হিসেবে। ইনশিয়া মইনের থেকে দৃষ্টি নামিয়ে সোজা হাঁটতে শুরু করে। একবারের জন্য পিছু ফিরে তাকায় না। অদূরে উঁচু 4 লেনে রাস্তা তার স্কুটির দিকে অগ্রসর হয়। মইন স্থির হয়ে একই স্থানে দাঁড়ালো। কুকুরছানা দুটো তখন সেখানে খেলায় মেতেছে। তাদের দিকে এক পলক তাকিয়ে মইন এক পেশে হাসি হেসে বলে, ভালো মানুষের বাপের বকে যাওয়া মেয়ে, সেভিয়ার অবতার। দিস ইজ ইন্টারেস্টিং টু। নেপাল ট্যুর দিয়ে এমনিতে ইনায়া উত্তেজনার শেষ ছিল না। এই শতাব্দীর সবচেয়ে আশ্চর্য ঘটনা ঘটেছে মির্জা বাড়িতে। ইনায়াকে ট্যুরে যেতে দিবে রাজি হয়েছে সবাই। গতকাল থেকে ইনায়া আনন্দ নাচছে। ওর নাচানাচি দেখে সবাই হাসছে। আজ বিকালে ইনায়া ইনশিয়ার সাথে বাণিজ্য মেলা এসেছে। 2 মাসব্যাপী মেলা 18 দিন হয়ে গিয়েছে। ইনায়াকে একা একা আসতে দিত না কেউ। ইনশিয়াও ছিল বলে রক্ষে। অবশ্য 2 দাদানের কেউ জানে না। বাড়ির মহিলারা সঙ্গে থেকে পারমিশন নিয়ে এসেছে। আসার পর থেকে সাথে জুটেছে ইনশিয়ার 2 বান্ধবী। ইনশিয়ারও পিছু পিছু সাইম ভুঁইয়াও এসেছে মেলাতে। 2-3 বার চোখাচোখি হয়েছে দুজনের। ইনশিয়ারও মেসেজের ছাপ বারণ করেছে মেলার প্রাঙ্গণে ঢং ঢং করে ইনশিয়ার সামনে চলে আসতে। এখানে ইহান মির্জা আর ইরফান মির্জা খবর কি আছে তা ইনশিয়া জানে। কিছু উল্টোপাল্টো টের পেলে 3য় বিশ্বযুদ্ধ লেগে যাবে নির্ঘাত। ইহান আজ ব্যস্ত হলো সাংগঠনিক কাজ নিয়ে। দুপুরে লাঞ্চ এখনও করা হয়নি তার। ঘণ্টা খানেকের জন্য দলীয় অফিসে ঢুকছিল রেস্ট নিতে, কিন্তু ইহান রেস্ট নেওয়া আর হলো না। দলের ছেলে শিপাত ফোন করে বলল, ইনায়া আর ইনশিয়াকে বাণিজ্য মেলায় দেখা গিয়েছে। বাণিজ্য মেলা যাওয়া নিয়ে ইহানের আপত্তি নেই বলে একেবারে বাণিজ্য মেলার পৃষ্ঠপোষক সরকারি দল লাদিবের দলের আনাগোনা মেলাতে। ইনশা আর ইনায়া যদি কোনোভাবে হেনস্থার শিকার হয়। ইহার 1 মিনিট বসল না। আজ রাগ হলো বোনদের ওপর, তারপরে পারমিশন না নেওয়ার কারণে। বাড়িতে ফোন করে আলো আর ঋতুকে কথা শোনালো, তারপর ছুটল বোনদের নিয়ে আসতে।
স্টল ঘুরে ঘুরে দেখছিল ইনশিয়া আর ইনায়া। নিজেদের মনে দুবোন আজ অনেকটা দিন পরে এত উপভোগ করলো। যেটা ভালো লাগলো কিনলো, যেটা খেতে ইচ্ছে হলো খেলো, ডায়েট ধার ধারলো না। সবশেষে একটা আইসক্রিম পার্লারে সামনে এসে দাঁড়ালো দুজন। আনন্দ নিয়ে যখন আইসক্রিম খাচ্ছিল তখন ওরা কেউ দেখলো না কিছু প্রতিহিংসাপন দৃষ্টি ওদের ঘুরে ফিরে দেখছিল। ইহান তাজওয়ার মির্জার বন্ধুটিকে চিনতে অসুবিধা হয়নি কারো। হাত নিষ্পিস করছে ওদের হেনস্থা করতে, মুখ নিষ্পিস করছে ওদের টিস করতে। হাত দিয়ে ছোঁয়ার মতো সাহস নেই, তবে মুখ তো চালানো যায়। ছড়িয়ে ছিটিয়ে থাকা জানোয়ারগুলোর মধ্যে থেকে দুজন ওদের দিকে এগিয়ে আসে। পাশ কাটিয়ে যাওয়ার সময় কুৎসিত করে একজন আরেকজনকে বলে, আরে এটা ছেলে না মেয়ে কি জানি, প্যান্ট খুলে দেখতে হয়। ইনশা আর ইনায়া চমকালো, একে অপরের দিকে তাকিয়ে রইল। মুহূর্ত কাটতে ইনশিয়ার ঘুরে দাঁড়িয়ে মন্তব্যকারীকে দেখতে চাইল। ভিড়ের মধ্যে বোঝার উপায় নেই কথাটা কে বলেছে। ইনশিরাও শুধু খুঁজে চলছে, একবার হাতে পেলে ধোলাই দিয়ে যাবে। ইনশিয়াও চমকে উঠে ইহান গিয়ে ওদের পিছনে দাঁড়িয়েছে। ইনায়া ভীত চোখে দাদানকে দেখছে। এ আবার কোত্থেকে এলো? ইহান দুজনে দেখে বলল, কি হয়েছে, এনি প্রবলেম? দাদান একজন লোক টিস করলো, আমি মুখটা দেখতে পারলাম না লোকটা। ইনশার কথা শুনে ইহানের চল শক্ত হলো। দাঁতে দাঁত চেপে বলল, কি বলেছে? ইনশার চোখ নামিয়ে নিল, দাদানকে খুলে বলতে পারল না। ইহান একটা গভীর নিঃশ্বাস ফেলে পাঞ্জাবির হাতে ঘুটিয়ে নিয়ে এগিয়ে এলো সামনে। ইনশা আর ইনায়া থ মেরে দাঁড়িয়ে রইল। 2 মিনিট পর কফি কালারের শার্ট পরিহিত সরকারি দলের ছাত্র সংগঠন ক্রীড়া সম্পাদকের ছোট ভাই নয়নের কলার ধরে এক প্রকার ঝুলিয়ে নিয়ে মাঠের মাঝখানে ফেলল ইহান। ততক্ষণে বিরাট জটলা লেগে গিয়েছে। ইনশা আর ইনায়া একপাশে দাঁড়িয়ে আছে শুধু। ইহান ছেলেটা কলার ধরে মেরেই চলছে। ইস্পাতের মতো কঠিন হাতের ঘুষি পড়ছে মুখে। ওদের দলে দুজন লোক ছাড়াতে এলো। ইহানের অগ্নিদৃষ্টি দেখে পিছিয়ে গেল তারা। মেলার প্রাঙ্গণে গেট দিয়ে যখন ইহান ঢুকছিল তখনই ইনা দেখছে ছেলে দুটো লোলুপ দৃষ্টিতে ইনশিয়াদের দিকে এগিয়ে যাচ্ছে। বাকিটা আর বুঝতে অসুবিধা হয়নি ইহানের। ছেলেটা কলার ধরে ইনায়া আর ইনশিয়ার সামনে এনে বলল, সরি বল, ভুল করছে ইহান মির্জা, ওকে ছাড়ুন। কণ্ঠস্বর পরিচিত। ইহান ছেলেটির কলার ধরে রেখেই ঘুরে তাকালো। বিপরীত দলে সভাপতি লাবির দাঁড়িয়ে। ইহান দাঁতে দাঁত চেপে লাবিরের সামনে ছেলেটাকে আর একটা ঘুষি মেরে ইনশিয়াদের সামনে নিয়ে বলে, সরি বল সরি। প্রণমীদের একপাশে দাঁড় করিয়ে মিস জেবি ডিজাইনার কুশন কাভারগুলো দেখছিল। আজ অনেক দিন হলো প্রণমীদের নিয়ে শপিংয়ে বেরিয়েছে সে। এতক্ষণে বা বাড়িতে বসে থাকতে ভালো লাগে না মেয়েটার। কিছুই না দেখতে পাক, মিস জেনি তো আছে। সব কিছু বলে যাচ্ছে সে। প্রণমী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপু আসবে না? আপু তো বলল, হ্যাঁ আসবে না মামনি, ওর রেস্তোরাঁ থেকে আসতে আধ ঘন্টা লেট হবে। তুমি বলো আর কি নিতে চাচ্ছ? ভাইয়ার জন্য একটা নিউ শার্ট। ঠিক আছে, এখানেই শপিং শেষ। চলো আমরা সেকেন্ড ফ্লোরে যাই, জেমস পয়েন্টে। একটা শার্ট কিনে প্যাক করে দিতে বলে মিস জেনি। প্রণমীর দিকে ফিরে বলো, প্রণমী মাই বেবি, তুমি কিছুক্ষণ এখানে চুপ করে বসে থাকো। আমি 2 মিনিট ওই ওয়াশরুমে যাব আর আসবো। অসুবিধা হলে সাথে সাথে বাটন টিপে আমাকে কল করে দেবে, ওকে? প্রণমী হেসে বলে, ওকে, বসতে হবে না, আমি দাঁড়িয়ে আছি, আপনি যান। একসাথে প্রণমীকে দাঁড় করিয়ে রেখে মিস জেনি ওয়াশরুমে ঢুকে গেল। প্রণমী দাঁড়িয়ে রইল চুপচাপ ভদ্র মেয়ের মতো। ইরফান নিজের পছন্দের ব্র্যান্ডের শোরুমে ঢুকে হুডি কালেকশন দেখছিল। একটাও পছন্দ হচ্ছিল না। বেকার কিছু উল্টোপাল্টো দেখে রেখে দেয়। তার গায়ে একটা হুডি আর একটা 3/4 প্যান্ট, পায়ে হোয়াইট কেটস। স্পোর্টস ক্লাব থেকে টেনিস খেলে সোজা এখানে এসেছে সে। আজ ইরফানের সাঙ্গাপাঙ্গারা কেউ আসেনি সাথে। লিকসন এসেছে শুধু। সে দূরে নিজের জন্য শার্ট দেখছিল। হঠাৎ
ইরফানের ফোনে রিংটন বেজে ওঠে। রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে রাফি বলে, দোস্ত তুই কই? আমি মিলে। কি হয়েছে? বাণিজ্য মেলায় আয়, এখানে ক্যাচাল লাগছে। ক্যাচাল মানে? ইনশিয়া আর ইনায়ের বাল্টু লাবিবের লোক টিস করছিল সম্ভবত। ইহান ভাইয়া পিটিয়েছে। ওদের লোক আসছে, ইহান ভাইয়ের লোক আসছে। তুই আয়, আমরাও আছি বাকি না। ইরফানের জল শক্ত হয়, খেকিয়ে ওঠে রাফির ওপর। এই তোরা ওই চুতিয়ারে চিৎ করে ধরে রাখ। এখনই পুলিশে খবর দিয়ে নিষেধ কর ভাইকে। ওটাকে চিৎ করে ধরে রাখবি। আমি এসে সুধীর ভাইয়ের জায়গায় মতো কিত মারব। প্রণমী ভুরু কুচকে ফেলল। শব্দগুলো কোন পাশ থেকে আসছি? মুখের কি ভাষা! এটা তো পাবলিক প্লেস। অভদ্র কোথাকার। জেন্টস পয়েন্টে ক্লিন চলছিল। ক্লিয়ার। লোকটা প্রণমীকে বলল, ম্যাম একটু ওপাশে গিয়ে বসবেন, এইখানটা ক্লিন করব। প্রণমী জি বলে পাশে সরে যায়। সরি মেলে হেঁটে দূরে যেতে নিলে কারো গায়ের সাথে ধাক্কা লেগে দাঁড়। ইরফান ফোন কথা বলতে বলতে ওপাশ থেকে আসছিল, খেয়াল করেনি প্রণমীকে। ধাক্কা খেয়ে খেয়ে ওঠে, শালা কান্না নাকি? প্রণমী শিউরে ওঠে। এ তো মনে হচ্ছে সেই গালিবাস লোকটা। ইরফান মাথা ঘুরিয়ে দেখতে পায় প্রণমীকে। কিছু মুহূর্তে প্রণমী চোখের দিকে তাকিয়ে থাকে, তারপর বাঁকা হেসে বলে, ও তুমি লেডিস? তাহলে তো শালা হবে না। প্রণমী দাঁড়িয়ে আছে চুপচাপ। ইরফান প্রণমী পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে, যাই হোক, তোমরা মেয়েরা তো নিজেদের ভুল স্বীকার করবে না, তাই আমিও সরি বললাম। সরি। ইরফান দেখছে মেয়েটা তার দিকে তাকাচ্ছে না, তার মাথার দিকে তাকিয়ে আছে। ইরফান নিজের মাথা হাত দেয়। কিছু লেগে আছে নাকি? প্রণমী বলো, সরি ভাইয়া, ভুলটা আমারই। আমি রাস্তার মাঝখানে চলে এসেছি। লিকসন এসে দাঁড়ায়। প্রণমী বলে, ধাক্কা লেগে এখানে আশেপাশে আমার শরীরটা আর ওয়াশটা ছিটকে পড়ে কোথায়? তুমি তুলে দিলে উপকৃত হতাম। ইরফান হতভম্ব হয়ে তাকিয়ে আছে প্রণমীর দিকে। মেয়েটা তবে অন্ধ? দূরে মেঝে থেকে প্রণমীর শরীর আর ওয়াশ তুলে প্রণমীর হাতে দিতে দিতে গম্ভীর কণ্ঠে বলল, বাপ মা কই তোমার? এখানে মেয়েকে মানুষের ল্যাং খেতে ফেলে রেখে গিয়েছে। ধমকের মতো কথা। প্রণমী বিরক্ত লাগে। লোকটা কেমন উগ্র প্রকৃতি, কিন্তু সে মুখে বলে, থ্যাংক ইউ প্রণমী বেবি। মিস জেনি ছুটে এসে ধরে প্রণমীকে, তারপর ইরফানের দিকে তাকিয়ে প্রণমীকে বলে, কি হয়েছে মামুনি? কিছু না, চলুন। মিস জেনিকে নিয়ে প্রণমী চলে যায়। কিছুটা দূরে যেতে ফিসফিসে মিস জেনিকে প্রণমী বলে, ওই লোকটা অনেক ভয়ঙ্কর দেখতে, তাই না মিস জেনি? মিস জেনি অবাক হয়ে বলে, না তো, এমন কথা বলছো কেন? তোমাকে কিছু বলেছে নাকি? প্রণমী অস্ফুটে বলে, না। কণ্ঠ শুনে মনে হলো ইরফান প্রণমীকে যাওয়ার পথে দিকে তাকিয়ে আছে। লিকসন বলে, তাকিয়ে আছিস কেন? ভালো লাগছে মেয়েটাকে? মেয়েটার চোখ দুটো সুন্দর। ইরফানের চোখে বিরক্ত ভাব ফুটে বলে, ভালো লাগার মতো কি হয়েছে? ইরফানের মতো সহজে ভালো লাগে না। আর কিসের সুন্দর চোখ? বিলাইয়ের মতো সাদা সাদা, নীল নীল ঘোলাটে, দেখলে রাগ উঠে। ওই প্রীতমের ওই এমন চোখ। উল্টো পথে হাঁটা ধরে ইরফান। লিকসন পিছু পিছু তাকিয়ে আছে বন্ধুর পিঠের দিকে। এই ছেলেটাকে বোঝা মুশকিল। তখন চোখ দেখে মনে হলো মুগ্ধ হয়ে গেছে। ইরফানের ফোন কল আসছে। সে কলটা রিসিভ করে বলতে থাকে, খবরদার যেন ভাইয়া পুলিশ না ডাকে। আমি এসে আগে একটা কিক মারতে চাই সুধীর ভাইকে। ফোন কেটে এক্সিটের কাছে যেতে যেতে ইরফান লিকসনকে বলে, মেয়েটা সুন্দর আছে। ওই যে কি বলা না, মিষ্টি দেখতে, তবে 10-এ 8। চোখ দুটো ওই প্রীতম বিলের মতো। তাই 2 কাটা। শপিং মল থেকে মেলার প্রাঙ্গণে পৌঁছেছে ইরফানের লেগেছে 10 মিনিট। ইহান আর লাবিব মুখোমুখি দাঁড়িয়ে। পরিস্থিতি বেগতিক দেখে লাবিব নিজের শাসন করা ভান করে উত্ত্যক্তকারী ছেলেকে 2টো চর মারতে মেরে ইনশিয়া আর ইহানের কাছে মাপ চাইতে বলে। ছেলেটা ইহানের মার খেয়ে বিধ্বস্ত প্রায়। নিজের দলে সভাপতি কাচুমাচু হাবভাব দেখে সে আরও ভয় পেল।
হাঁপাতে হাঁপাতে সরি বলে দিল। ঝামেলা মিটে গিয়েছে প্রায়। ইহান লাবিবের চোখে চোখ রেখে বোনদের নিয়ে বেরোতে ঠিক তখনই গেট থেকে ঢুকেই ইরফান এক লাফে ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তারপর দম নিয়ে নয়নকে দেদারস্তে মারতে শুরু করে দেয়। হাঁপিয়ে উঠলেও থামল না সে। ইহান ইরফানের বন্ধুদের চোখ দিয়ে ইশারা করতে ওরা বহু কষ্টে ইরফানকে ছাড়িয়ে নিল। ততক্ষণ নয়নের অবস্থা আরও বেগতিক। ওদের ছেলেরা ইরফানের সামনে থেকে ওকে সরিয়ে নিয়ে গেল। লাবিব শান্ত চোখে তাকিয়ে আছে ওদের দিকে। এই শহরে ইহান তাজওয়ার মির্জার সাথে সরাসরি দ্বন্দ্ব কখনো জড়ায়নি সে। পিছন পিছনে বহু লেগেছে, আজও প্রথম। যেহেতু ভুলটা ওর দলের ছেলেদের, তাই চুপ করে আছে সে। ইহান ইরফান দুই ভাই বোনদের নিয়ে মেলা প্রাঙ্গণ ত্যাগ করে বাড়িতে উঠল। ইনসা আর ইনায়া দুজন চুপচাপ। ইহান ড্রাইভ করতে করতে আর চোখে ইরফানের দেখে বলল, শেষে এসে এত ঝামেলা করতে কে বলেছে? বলছিলাম না এসব থেকে একেবারে দূরে থাকবি? তুমিও তো মারামারি করো তখন। আমার পেশা এটা, তোর না। আমার পেশা না। আমি রাজনীতি করি না। তোমার বোনদের বাজে কথা বলেছে দেখে তুমি মেরেছ। আমি মেরেছি আমার বোনদের বাজে কথা বলেছে দেখে। সিম্পল। ভূয়া ম্যানশনে সাগর ভূয়ার ছোট বোন আর বোনের জামাই এসেছে বেড়াতে। সাগর ভূয়ার ছোট বোনের স্বামী মোস্তাফিজুর রহমানের বিভিন্ন ধরনের ব্যবসায় ছড়িয়ে ছিটিয়ে আছে এই শহরে। ভূয়াদের থেকেও কম নয় কিছুতে তারা। সেই সব নিয়ে আলাপ চলছিল। সাইম ইনসার সাথে চ্যাটিং করতে করতে ফুপাকে সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। সাইমের ফুপু সিনথিয়া তার বড় ভাই সাগর ভূয়াকে বলে ওঠে, মতিগতি তো ঠিক সুবিধার নয়, বলেছে সিরিয়াস না। আবার পুরো দিন মেয়েটাকে নিয়ে পড়ে থাকে। কিছু বলছেন না কেন ভাইয়া? মির্জাবাড়ির মেয়েকে বউ করে আনা খুব উৎসাহ দেখছি আপনার। সাগর ভূয়া হাসে, বলে ক্ষতি কী? সিনথিয়া ক্ষুব্ধ কণ্ঠে বলে, ক্ষতি কী মানে? ছোট ভাইয়ের মৃত্যুর কথা ভুলে বসে আছেন দেখছি। সাগর ভূয়া উচ্চ শব্দে হেসে উঠে। কিছুক্ষণ হেসে চুপ হয়ে যায়। তারপর বলে, খারাপ কি বলতো? স্বামীনের মেয়ে এ বাড়ির বউ হয়ে আসবে, আমার বাড়ির বংশধর জন্ম দেবে, বান্দিগিরি করবে এ বাড়ির। আমি তো এতে খারাপ কিছু দেখছি না। সন্ধ্যা থেকে রাগে গজগজ করছে মির্জাবাড়ি বড় বউ আলো। বাণিজ্য মেলার ঘটনা শহরে গরম হয়ে গিয়েছে, কানে এসেছে তার। কিন্তু রাগটা তখন উঠছে যখন সে ইয়ানা থেকে শুনল ছেলেগুলো আসলে কি বলেছিল। শার্ট প্যান্ট পরে থাকলে এমন কথা তো পদে পদে শুনতেই হবে। একটু ভদ্রসভ্য হয়ে থাকলে কি হয়? আলোকে শান্ত করতে স্বামীন ইনশিয়ার পক্ষ নিয়ে দু কথা শোনাতে চেয়েছিল, তবে আলো ধমকের কাছে টিকল না সেসব। স্বামী চুপচাপ বসে আছে। আলো কিছুক্ষণ ঘরের ভিতরে পায়চারি করে প্রেশারের ওষুধ খেয়ে বিছানায় বসে স্বামীর দিকে তাকায়। তারপর বলে, একদিন আপনার ওই গুণধর মেয়ের জন্য আমার কিছু একটা হয়ে যাবে। মেয়র সাহেব দেখবেন। সাবিন এবার বিরক্ত নিয়ে তাকায় স্ত্রীর দিকে, বলে, অতিরিক্ত বলে ফেলছো না? কি করছে আমার মেয়ে? কি করছে বুঝছে না? আলো এতে ইনসাকে দুষছ কেন? পোশাক নিয়ে এত চিস কথাবার্তা কিভাবে বলতে পারো তুমি? আর আমার মেয়ে কি পরে? কোনো দৃষ্টিকূট পোশাক পরে না। ও যে সব স্বাচ্ছন্দ্য বোধ করে সেগুলো পরে। এভাবে লাই দিচ্ছেন? আলো লাই কোথায় হলো? আচ্ছা, শার্ট প্যান্ট পরেছে বলে ওকে বাজে মন্তব্য করাটা ফরজ হয়ে গেল পুরুষদের যেন। ওর জায়গাতে শাড়ি চুড়িদার বোরখা পরা মেয়েদের উত্তপ্ত হয় না? আলো চুপ করে থাকে। স্বামী বলতে থাকে, তুমি বললে লাই দেই। কেন দেব না বলো তো? আজ পর্যন্ত একটা অশুভ আচরণ করেছে মেয়ে দেখেছ? মিসেস পুন, ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, মিসেস শেলি, মেয়েগুলো ইনসার বয়সী। ওরা কি করে জানো লিভ টুগেদার করছে? বাবা মায়ের ইমোশনকে বুড়ো আঙুল দেখিয়েছে। সেখানে আমার মেয়ে নিয়ে আমার গর্ব হয়। যা করে যতটুকু করে করুন। বিয়ে দিলে সংসারী হলে মা হলে শুধরে যাবে। শুধরালেই ভালো, না শুধরালে বা কি? তুমি শুধরিয়েছ?
আমি তো দিব্য সংসার করলাম 26 বছর। আমার মতো কাউকে পেয়ে যাবে তোমার মেয়ে, যে তাকে তার মতো করে গ্রহণ করবে। আলোর স্বামীর দিকে সরু চোখে তাকায়, বলে, খুব কষ্ট হয়েছে এই 26 বছর, তাই না? খুব। হেসে জবাব দেয় শামীম। আলো কিছুক্ষণ রাগি চোখে তাকিয়ে থেকে হেসে ফেলে, তারপর স্বামীর কাঁধে মাথা রেখে বলে, চলেন বিয়ে দিই মেয়ের, দেব ফাইনাল ইয়ার শেষ হোক। ছেলে কি আকাশ থেকে টপকাবে? একটা ভদ্র সভ্য স্বামী নিয়ে আসা মির্জার ফটোকপি খুঁজতে হবে তো। স্বামীন হেসে স্ত্রীর দিকে তাকিয়ে বলে, খুঁজে তো রেখেছি। মানে? অবাক হয়ে আলো জানতে চায়, তুমি কি অবুঝ? আছিয়া বোঝনি এখনও? আলো কৌতূহল এবং কিছুটা অবাক হয়ে তাকিয়ে থাকে স্বামীর দিকে। স্বামীন বলে, আন্দাজ করতে পারছো না মঈন? আলো আমতা আমতা করে বলল। স্বামীন হেসে বলে, ইয়েস। খুশিতে বিস্ময় আলোর চোখ দুটো চকচক করে উঠল। উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, বেশ হবে মেয়ের সাহেবে, বেশ হবে। আমার এত আনন্দ হচ্ছে, আমার মাথার শুরুতে কেন এলো না? সত্যি আপনার পছন্দ, তারিফ করতে হয়। স্বামীন হাসল। আলো বলল, ওকে দেখলেই আমার মন ভরে যায়। আমার মেয়েটার পাশে ওর থেকে ভালো আর কেউ মানাবে না। বাচ্চা বাচ্চা কণ্ঠে আলো বলল। স্বামীন স্ত্রীকাণ্ড দেখে হাসতে থাকে। হঠাৎ আলো চুপ হয়ে যায়, তারপর বলে, কিন্তু কিভাবে? যেভাবে বিয়ে হয় সেভাবে? এজন্য বুঝি মেয়েকে ওভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে গিয়েছিলেন সেই দিন? কিন্তু মেয়র সাহেব, এভাবে মেয়ের অজান্তে ওকে দেখালেন, এটা তো অন্যায় করলেন আপনি। স্বামীর মুখে চবর্গীয় শব্দ করে বলে, আরে ধুর, আমি কি মেয়ে দেখালাম নাকি? তোমার মেয়ের সাথে হুট করে মইনের বিয়ের কথা কিভাবে বলি? এটা সম্ভব? তাই দুজনাকে দেখে যেন ভালো একটা মনোভাব তৈরি হয় দুজনের প্রতি, তাই অমন করেছি। চেনা জানা পারুক। প্রথম দিন যেভাবে দেখা হলো, শেষের কথাটা স্বামীন অস্পষ্ট করে বলল। আলো শুনল না। শুনতে পেলে থানার কথা বলতে বাধ্য হতো স্বামীন। আলো উঠে দাঁড়ালো। মেয়ের বিয়ের কথা, মেয়ের জন্য নির্বাচিত পাত্রের কথা শুনে আলো ব্লাড প্রেশার নর্মাল হয়ে গিয়েছে। পুরো 52 বছর বয়সী অদ্রিতা আলো বাচ্চাদের মতো আহ্লাদি গলায় বলতে লাগলো, আমার তর্স হয়েছে না, তবে মেয়েটার বিয়ে দেব আমি। আর কিছু ভাবতে পারছি না মেয়র সাহেব। মঈন, ইনশা, আমাদের 4-5টা নাতি নাতনি, আল্লাহ, এত সুখ দেখে যেন মরতে পারি। আজ জুম্মাবার। ইসমাম মির্জা আজ ভাই আর ভাইপোদের সাথে নামাজ আদায় করতে পারল না। সে গিয়েছিল এক কলিগের সাথে সাক্ষাৎ করতে কাজীপাড়া রোডে। সেখানে একটা মসজিদে নামাজ আদায় করেছে সে। খুতবা পাঠ শেষ করার পরে আর 1 মিনিটও বসল না ইসমাম। তাকে আজ আরও কিছু কাজ শেষ করতে হবে। মেয়ে কাল ট্যুরে যাবে, সে ব্যাপারে একটু কথাবার্তা বলতে হবে। ট্যুরে যাওয়া পারমিশন দিল। অনেক চিন্তিত ইসমাম। কত আদরের মেয়ে, তার উপর খানিকটা বোকা বোকা, ঠিক মায়ের মতো। মসজিদের বাইরে পা রেখে জুতা খুঁজছিলেন ইসমাম। এত লোকে জুতোর মধ্যে তার জুতো কিভাবে খুঁজে পাবে সে? নিচু হয়ে যখন খুঁজতে গেল, ঠিক তখনই তার পাশে এসে দাঁড়ালো প্রীতম। ইসমাম মাথা তুলে তার পাশে থাকা লোকটার মুখ দর্শন করতেই চমকায় প্রীতম। দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। দুজন দুজনাকে দেখছে। পরনে পাঞ্জাবি, মাথায় টুপি। আহা, কি ভদ্র লাগছে দুজনকে। অথচ এরা একে অপরের হর্ষের সামনে দেখেছিল। ইসমাম কপালে কুঁচকে যায়। জুতো খুঁজে পেল। জুতো জোড়া পা গলিয়ে নিতে নিতে বলল, একই অঙ্কে কত রূপ? প্রীতম শুনল, তার জলা শক্ত হয়ে গেল। সেও বিড়বিড় করে বলল, সেম টু ইউ। তোমাদের হেদায়েত দিক আল্লাহ, আপনাকেও দিক। আপনি বড়, আপনাকে বেশি করে হেদায়েত দিক। প্রীতমও পাল্টা জবাব দেয়, বড় হয়ে যদি বড়দের মতো আচরণ না করে তবে এমন উত্তরই পাবে। ইসমাম এক পলক সেই বেয়াদব ছেলেটার দিকে তাকে গটগট করে হেঁটে বাইরে যায়। প্রীতম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে, বিড়বিড় করে বলে, জামিল সুন্দর আঙ্কেল, আসলেই সুন্দর একটা নমুনা আঙ্কেল। দেয়ালের জয়নুল আবেদিনের একটা পেন্টিং। শুদ্ধ চোখ বড় বড় করে সেটি দেখছে। পেন্টিংটি অর্থ যা বোঝা কথা নয়। সে তার আম্মাকে কপাল কুঁচকে বলে, আম্মা দেখো কি বাজে এঁকেছে, কালার পেন্সিল দিয়ে আঁকেনি। কেন মাম্মা? ওদের কাছে কি কালার পেন্সিল নেই? প্রেরণা তার অবুঝ ছেলের কথায় হাসে। রিসিপশনিস্ট এসে
তাদের উদ্দেশ্য বলে, আপনি প্রেরণা হাসান? প্রেরণা মাথা নাড়ায়, আপনাকে স্যার ডাকছে। প্রেরণা উঠে দাঁড়িয়ে শুদ্ধর হাত ধরে, আপনি সেই প্রেরণা? একজন 40 স্বাস্থ্যবান পুরুষ, মাথায় সামনের অংশে কিছু চুল উঠতে শুরু করেছে। প্রশ্নটি করেই প্রেরণার দিকে অত্যন্ত কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে আছে সে। প্রেরণা একটু নড়েচড়ে বসে। এই ভদ্রলোক আঙ্কেল ডাকবে নাকি ভাইয়া ডাকবে সেটা বুঝতে পারছে না। সে মুখে বলে, জি। লোকটি শুদ্ধর দিকে একটা খেলনা প্লেন এগিয়ে দিতে দিতে প্রেরণার উদ্দেশ্য করে বলে, কি করা যায়? আমার একটা রেস্তোরাঁ আছে। বেশ বেশ ভালো। প্রেরণা বিব্রত বোধ করছে। তাকে এত প্রশ্ন করা হচ্ছে কেন সেটাই বুঝতে পারছে না। বলো এখন, তোমার ছেলে কোন আচরণ তোমার মনে হচ্ছে ও স্বাভাবিক নয়? প্রেরণা শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ প্লেন নিয়ে খেলছে। আমার ছেলে কখনো বাচ্চাদের সাথে মেশে না। ওর কোনো বন্ধু নেই। কেউ নিজে থেকে খেলতে আসলে ও মিশতে চায় না, সবসময় বাচ্চাদের এড়িয়ে চলে। ওর বয়স 5 বছর। এইটুকু বয়সে কেমন চুপচাপ হয়ে থাকে, সেখানে বন্ধুদের সাথে হুটোপুটি করার কথা, অনেক অনেক দুষ্টুমি করার কথা।